বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাও ভাবিনি। আর বিয়ে হয়েছে তো হয়েছে একদম বান্ধবীর ভাইয়ের সাথে, যাকে আমি জমের মতো ভয় পাই, যাকে দেখলেই আমার হাত দ্রুত গতিতে চলে, যার এক ধমকে আমি জ্ঞান হারাই, তাকেই কিনা বিয়ে করতে হয়েছে। ভেবেই আমার জ্ঞান হারাবার উপক্রম। এসব ভেবেই নিজের প্রতি দয়া হলো। আরে অকালে মনে হয় আমি কবরবাসী হয়ে যাব। ভাবতে ভাবতে চোখের পানি চলে আসলো। মনে মনে নিজেকে কয়েকটা গালি দিলাম। কেন আসলাম নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে? এর চাইতে ভালো হইতো যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। অতীত। নুরজাহান এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকে আমি একটু বেশি দুষ্টামি করি, লাফালাফি বেশি করি। অবশ্যই এর জন্য আম্মু কম বকাবকি মার খায়নি, তাও এমনই আমি। কিন্তু আমি অতিরিক্ত ভীতু কিছু হলে জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাবা লিয়ার জামান একজন বিজনেসম্যানের পাশাপাশি ডক্টর। ওনার নিজের একটা হসপিটালও আছে। বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন, তবে আম্মু না দেখে মতো প্রায় আমার আবদার পূরণ করেন। কিন্তু উনি আম্মুকে ভীষণ ভয় করেন, আর আম্মু যা বলেন তাই করেন। আর আম্মু রেহেলা খাতুন, উনি একজন ব্যবসায়ী। উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। আর আমার ছোট ভাই লিওন জামান এবার ক্লাস 9-এ পড়ছে। এই হলো আমার পরিবার। কিন্তু ছোট ভাইয়া হওয়ার পর থেকে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করেন। যেমন আমার দিকে ওনার কোনো খেয়াল থাকে না। আমি বেঁচে আছি কিনা মরে গিয়েছি তাতেও ওনার কিছু যায় আসে না। প্রথম প্রথম আমি এইগুলা নিয়ে বেশ মানসিক চাপে ছিলাম, কিন্তু পরে পরে সব মানিয়ে নিলাম। ভেবে নিলাম আম্মু এমনই, শুধু লিমন ছেলে বলে একটু বেশি ভালোবাসতেন। আর আমার স্কুল লাইফ থেকে একটাই বেস্ট ফ্রেন্ড, মারিয়া মির্জা। নাম যেমন সুন্দর, দেখতেও তার থেকেও বেশি সুন্দর। তার পরিবারটা যেমন পরিবার না, একটা রাজনৈতিক পরিবার। তার দাদা থেকে শুরু করে তার ভাই পর্যন্ত রাজনীতি করে। আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান, অনেকটা আমার বাবার বন্ধু। আমাদের হসপিটাল খোলার সময় উনিও সেখানে ছিলেন। আর তারপর থেকে আমার বাবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তার দাদি রানী মির্জা 1 নম্বরের কুটনামি মহিলা। আমি তাদের বাড়িতে গেলে আমাকে চোখ বড় বড় করে দেখবে। এই মহিলাটা একেবারে বদ। আমার জীবনটা উনি তেজপাতা করিয়ে দিয়েছেন। মারিয়ার মা শৌখিন মেহা, ওনার মতো মানুষই হয় না। একটা মানুষ এত সহজ সরল কিভাবে হয়? ওনাকে আমার সবচাইতে বেশি ভালো লাগে। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তার 2টো বড় ভাই আছে। বড় ভাইয়ের নাম মাহিন মির্জা, যে বিয়ে করেছে বছর 3 আগে। আর সে পলিটেকনিক নিয়ে আছে, আর আশেপাশেও ব্যবসাও করে। তাদের পরিবার যেমন বড়, তাদের ব্যবসাও তত বড়। তার একটা ছোট্ট ছেলেও আছে। ওনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী। দেখতে যেমন সুন্দরী, তার থেকেও বেশি সুন্দর ওনার ব্যবহার। বেশ মিশুক একজন মেয়ে। আর মারিয়ার মেজু ভাই হলো রুদ্র মির্জা। এই নামটা শুনলেই আমার বুক কাঁপে। ওনাকে দেখতে অনেকটা তুর্কির হিরো মুতারের মতো। যখন আমি ওনাকে প্রথম দেখেছিলাম কতই না ক্রাশ খেয়েছিলাম। এক প্রকার ওনার প্রেমে পাগল হয়েছিলাম। কিন্তু একবার ওনার রাগ ধমক খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। দোষ একটাই, আমি কেন ওনার রুমে গিয়েছিলাম। ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক। আমার মাঝে মাঝে মনে হয় ওনার মেয়েতে অ্যালার্জি আছে, না হলে মেয়ে দেখলে কেউ এমন করে নাকি? উনি অত্যন্ত বাজে ব্যবহার করতেন আমার সাথে, কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন। ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করে না। উনি পলিটেকনিক্যাল করলেও আর কি করেন সেটা কেউ জানে না। তবে একবার ওনার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম ওনার হাতে পিস্তল, যেটা দেখে সেই দিন আমি কাঁপতেছিলাম থরথর করে। আমার একটা অসুখ হলো, আমি ভয় পেলেই জ্ঞান হারিয়ে যেতাম। সেই দিনও তাই হয়েছিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম আমি ওনার রুমে। আমি সেটা দেখেই তাড়াহুড়া করে উঠে বসেছিলাম। তার সাথে সাথেই উনি কোথা থেকে এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে রেগে বললেন, যদি এই খবরটা বাহিরে যায় তাহলে সেই দিন তোমার শেষ দিন, বলে রাখলাম। ওনার এমন ধমকানিতে প্রায় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে মেরে বললেন, তোমার তো জ্ঞান হারাবার ব্যায়াম আছে, তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাহিরে না যায়। ব্যাস, সেদিন থেকে আমি ওনাকে জমের মতো ভয় পাই, ওনার থেকে দূরে দূরে থাকি। মারিয়ার বিয়ে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি। বিয়েটা হচ্ছে তার নিজ চাচাতো ভাইয়ের, আরমান মির্জা, সাথে একজন পুলিশ। অবশ্যই এই বিয়েতে মারিয়ার ভীষণ খুশি, কারণ ছোটবেলা থেকেই সে আরমানকে ভালোবাসতো। মারিয়ার বিয়ে ছিল আজ। আমি বাবা, আম্মু, ছোট ভাইকে নিয়ে এসেছিলাম, কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। তাই ওনারা নিজ গিয়ে আমার পরিবারকে দাওয়াত করে এসেছেন, তাই ওনারা বাধ্য হয়ে এসেছেন। আর আমি মারিয়ার কানে কানে বলছিলাম, মারিয়া, তোর একটা সুন্দর ভালো দেবর কাজের নেই? আমার মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে, বলেই কাঁদো কাঁদো চেহারায় করলাম। আমার কথা শুনে মারিয়া বলল, আছে সবাই। অন্যদিকে মেজু ভাই সবাইকে এখানে আসতে মানা করেছে, কারণ মেয়েদের যেন কোনো অসুবিধা না হয় তাই। আমি ভেংচি
কাটলাম আর বললাম, তোর ভাইয়ের জন্য মনে হয় আমরা সিঙ্গেলই থাকতে হবে। বিয়েতে আসছি কই একটা ছেলে পটিয়ে প্রেম করব তা না। তোর ভাইয়া এক গাদা, ওনার কাজগুলো গাদার মতো বলতেই পিছন থেকে কেউ বলে উঠল, কে গাদা? আমি পিছনে ফিরে দেখলাম রুদ্র মির্জা। ওনাকে দেখে হাত পা আমার কাঁপতে লাগলো, জ্ঞান হারাবো লাগছে। তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে রাখলো আর বলল, নূরজানু প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না। আমি ওকে বললাম, মারো, আমাকে আরো শক্ত করে ধর, আমার মাথা ঘোরাচ্ছে। তোর ভাই সব কথা শুনে নেই তো? তারপর রুদ্র মির্জার কিছু বলা যাবে তার আগে উনার ডাক পড়ল। উনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পর। আমি এদিকে ওদিকে হাঁটছিলাম। আম্মু, বাবা, ভাই, মারিয়া আম্মু আর আব্বুর সাথেই আছেন। মারিয়াদের বাড়িটা 4 তলা, চাচারাও থাকেন সেইখানে। তার চাচা চাচি বাড়িটাও বিশাল বড়। তারা 3য় তলায় থাকে, সেইখানে প্রায় 7টা থেকে 8টা রুম, বিশাল বড় একটা ফ্ল্যাট। আমি হাঁটতে হাঁটতে রুদ মির্জার রুম পার করতেই কেউ আমার হাত ধরে টান দিল। আমি প্রথমেই ভয়ে চমকে উঠলাম যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তিটা রুদ মির্জা। তখন আমার জ্ঞান হারাবার উপক্রম। জ্ঞান হারাবো ভাব আসছেই আমাকে ঝাঁকিয়ে রেগে চিল্লিয়ে বললেন, খবরদার জ্ঞান হারাবে না বলে দিলাম। আর আমাকে কি বললে তখন? আমি গাদা তাই না? পিস্তল দিয়ে ঠেকিয়ে? জ্ঞান হারাবে না বললেও আমার মাথা ঘুরতে লাগলো, ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। আর অবশেষে জ্ঞান হারিয়ে ওনার বুকে ঢলে পড়লাম। ব্যাস সে মুহূর্তে রুমে এলো ওনার দাদি। আমাকে ওনার বুকে রেখে উনি চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করে তুললেন। এক প্রকার সবাই ওনার রুমে চলে আসলেন। আমার পরিবার আর তার পরিবারের সবাই, বাড়ি ভর্তি মানুষ। কি একটা বাজে পরিবেশ হয়ে গেল। চোখের পলকেই ওনার দাদি অনেকটা নাটকবাজি মহিলাদের মতো, কিন্তু তখন আমি ওনার বুকে ঢলে পড়ে আছি আর উনি আমাকে এক হাতে ধরে রেখেছেন। আমার পরিবার আর তাদের পরিবারের সবাই স্তব্ধ, কারোর মুখের কোনো কথা নেই। তারপর মারিয়া আমার জ্ঞান ফিরায়। জ্ঞান ফেরার পর সব ঘটনা শুনে আমি কাঁদতে লাগলাম। সারা বাড়ির মানুষ ছি করতে করতে শুরু করে দিল। আমি আর উনি অনেক বুঝিয়েছিলাম আসল ঘটনা, কিন্তু কেউ বিশ্বাস করতেছিল না। সবাই আমাকে আর ওনাকে নিয়ে কত কথা বলতে লাগলেন। তারপর মারিয়ার বাবা ওনার সম্মানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আমাদের দুজনের আজকেই বিবাহ দিয়ে দিবেন। আমার বাবা মার সাথে কথা বলে প্লাস বাকিরা সবাই সাথে কথা বলে নিলেন। তারপর সবাই রাজি হওয়ার মারিয়ার সাথে সাথে আমার বিয়েটাও হয়ে গেল। যদি অন্য কারোর সাথে হতো আমি মেনে নিতে পারতাম, এত কষ্ট পেতাম না। কিন্তু আমার বিয়ে রুদ্র মির্জার সাথে হয়েছে ভাবতে আমার হাত পা কাঁপছে। বর্তমান আমার আম্মু আমাকে বাসায় আর রাখবেন না বলেই মারিয়াদের বাসায় রেখে চলে গেলেন। যাওয়ার সময় একবার আমার দিকে ফিরে পর্যন্ত তাকালেন না, এমনকি বাবা মা আমাকে নিয়েও গেল না। আর আমার ছোট্ট ভাই, সে তো আম্মু যা বলে তাই করে। ওনাদের এমন আচরণে আমি থমকে গেলাম। আমার দুনিয়া অন্ধকার মনে হলো। কিন্তু যাওয়ার সময় বাবার চোখ ছলছল করছিল। ওই যে চোখ দ্বারা উনি আমাকে ক্ষমা করে দিছে। মা, বুঝিয়েছিলাম, কিন্তু আমার অভিমান হলো। মনে মনে ভেবে নিলাম মারা যাব, দরকার হলে তাও সে বাড়িতে প্রবেশ করব না। মারিয়ার বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করলো। আর যেতে যেতে বাড়ির সবাইকে বলে দিল, আমার জানু যদি কষ্ট পায় তাহলে ঘরে আগুন লাগিয়ে দিব। আমি তো এখানেই আছি, খবরদার আমার বেস্ট ফ্রেন্ডকে কেউ কটু কথা বলবে না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে যখন হয়ে গিয়েছে তখন তুই এখানেই থাকবি। তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুই তো মায়ের ভালোবাসা পাসনি, এখন না হয় আমার মায়ের ভালোবাসার ছায়ার তলে থাকবে। মারিয়া আমার ব্যাপারে সব জানে, উনি তোকে ভীষণ ভালোবাসে। আর ভাইয়াকে ভয় পাবি না একদম। ভাইয়া একটু রাগে হলে অনেক ভালো। এখন আমার ভাইয়ার দায়িত্ব তোর। আমি এখানেই আছি 2য় তলায়, তাই যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি। ওর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম, এই দুনিয়াতে শুধু তুই আছিস আমার সত্যিকারের আপন বলতে কেউ। না হলে যেখানে নিজের রক্তের মানুষগুলো আমাকে পর করে চলে গেল, সেইখানে তুই আমাকে আগলে নিয়েছিস। তোর মতো বেস্ট ফ্রেন্ড আল্লাহ সবাইকে দেখ। এরপর আমরা অনেক কথা বললাম। তারপর সবাই মারিয়াকে নিয়ে নিচের ফ্ল্যাটে চলে গেলেন, কারণ 2য় তলাতে আমান ভাই থাকেন। আমি রুদ্র মির্জার বিছানাতে বসে বসে মুখ হাত দিয়ে কান্না করছি, কারণ ওনার আম্মু আমাকে শাশুড়ি মা বলেছেন আজ থেকে নাকি আমাকে এইখানেই থাকতে হবে। এটা শোনার পর আমার কলিজা বের হয়ে আসার উপক্রম। উনি এখনো রুমে আসেননি, তার আগেই কাঁদতে কাঁদতে আমি শহীদ হয়ে যাচ্ছে। দরজা বন্ধ করার শব্দে আমি চমকে সেই দিকে দেখলাম। উনি গম্ভীর চেহারা করে আমার দিকে না তাকিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি এখনো কান্না করেই যাচ্ছি। উনি কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়, আমাকে ধমক দিয়ে বললেন, কান্না বন্ধ করো। ওনার ধমকানিতে আমি ভয়ে আরো মুখ চেপে ধরে কেঁদে উঠলাম। আমার এভাবে কাঁদতে দেখে উনি রেগে ডয়ার থেকে পিস্তল বের করে আমার মাথায় ঠেক করে ধরে বললেন, ঢুকিয়ে দিব।
রাত তখন কতটা গভীর হয়েছে জানা নেই। আমি চোখ খুলতেই মাথা ব্যথা করে উঠল। মনে পড়লো কিছুক্ষণ আগের ঘটনা। উনি আমার মাথায় পিস্তল রাখতেই আমি জ্ঞান হারিয়েছিলাম। তারপর থেকে আর কিছু মনে নেই। আমি ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলাম উনি আমার পাশে বিছানায় বসে আছেন আর পিস্তল নিজের কপালে ঠেকানো, তবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ে ভয়ে বললাম, দয়া করে আমাকে অকালে কবরে পাঠাবেন না মির্জা সাহেব। উনাকে আমি মির্জা সাহেব বলেই ডাকি। উনি আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে বললেন, তোমার মতো একটা আধ পাগল পাবনা থেকে আসা রুগীকে যে আল্লাহ আমার কপালে রাখবেন সেটা আমি জীবনেও ভাবিনি। তুমি যদি আজ অজ্ঞান না হারাতা তাহলে এসব ড্রামা হতো না। উনার কথা শুনে মুখ চেপে ধরে কেঁদে উঠলাম। উনি বিরক্তিতে নিয়ে বলল, এই পাগল, তোমার চোখের সামনে কি সমুদ্রের কন্ট্রোল আছে? এত কেমনে কাঁদতে পারো? কান্না বন্ধ করো। আরেকবার যদি আমার সামনে জ্ঞান হারাও তখন একদম পিস্তল দিয়ে ঠেকাবো না বলে রাখলাম। ওনার কথা শুনে ভয়ে আমি দ্রুত শ্বাস নিতে লাগলাম। মনে হলো এখনই আমি মারা যাব। আমার এরকম অবস্থা দেখে উনি রেগে আমার দিকে তাকালেন। তারপর এক গ্লাসের পানি ঢেলে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিলেন। ওনার থেকে গ্লাসটা নিয়ে আমি পুরো গ্লাসে পানি খেয়ে নিলাম। তারপর একটু শান্ত হলাম। আমি শান্ত হতেই উনি বললেন, বিয়েটা যখন হয়েছে তখন আমাদের একসাথে মানিয়ে নিতে হবে। আমি ডিভোর্স দিয়ে তোমার জীবন নষ্ট করতে চাই না। আমারও বোন আছে। আর দ্বিতীয়ত, আমার জীবনে থাকতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। মন দিয়ে শোনো, তুমি এখন মির্জা পরিবারের বউ। আর তুমি নিশ্চয়ই জানো এই মির্জা বংশের বউগুলা কেমন। একদম লাফালাফি দুষ্টামি বাচ্চামো আমি সহ্য করব না। আর সবচেয়ে বড় কথা হলো ছেলে ফ্রেন্ডস রাখা যাবে না। এমনিকে কোনো ছেলে কাজিনের সাথেও কথা বলতে পারবে না। বোরকা ছাড়া বাসা থেকে বের হতে পারবে না। আর পড়ালেখা করবে ঠিক আছে, কিন্তু সংসারও সামলাতে হবে, যেভাবে আম্মু আর ভাবিরা সামলায়। বুঝেছ? ওনার কথা শুনে হা হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, এর চাইতে তো জেলখানা ভালো ছিল। আমি জীবনেও ভাবিনি এই সংসার টংসারের কথা। আম্মু আমাকে পছন্দ না করলেও কোনোদিন দাসের মতো রাখেনি। সংসারের তো অনেক কাজ। আল্লাহ, আমি তো কাজ টাজ কিছু জানি না বলেই চলে যা। আর উনি কি বললেন লাফালাফি করার কথা? এগুলো তো আমার রক্তের সাথে মিশে আছে। এগুলো আমি কিভাবে বদলাবো? এসব ভেবে আবারও কেঁদে উঠলাম। উনি আমার কান্না দেখে বিরক্ত নিয়ে বললেন, এখন কান্না করছো কেন? আমি কেঁদে কেঁদে বললাম, আমি তো কাজ টাজ কিছু জানি না, ভালোভাবে নিজের কাপড়গুলাই ধুইতে জানি না। উনি এবার রেগে দাঁতে দাঁত চেপে বললেন, জানো না যখন শিখে নিবে। আমি কিছু না বলে কাঁদতে লাগলাম। আমার কান্না থামছে না দেখে উনি বড় একটা ধমক দিয়ে বললেন, কান্না থামাও আর ফ্রেশ হয়ে আসো। এমন ময়লা জামা কাপড় তোমাকে আমার বিছানায় জায়গা দিব না। কি হলো, যাও। ওনার ধমকের সাথে সাথে আমি তাড়াহুড়া করে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল জ্ঞান হারাবো, কিন্তু ওনার ভয়ে তাও করতে পারছিলাম না। আম্মু বাসায় গিয়ে আমার জামা কাপড়, বই খাতা যাবতীয় সব জিনিস পাঠিয়ে দিয়েছিলেন। আমি আমার ব্যাগ থেকে একটা ঘুমানোর জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। কয়েক মিনিট পর আমি ফ্রেশ হয়ে বের হলাম। প্লাজো প্যান্ট আর একটা লম্বা ঢিলে ঢালা টি শার্ট আর ওড়না। আমি বের হতেই দেখলাম উনি অন্য পাশে ফিরে শুয়ে আছেন। আমি কোথায় ঘুমাবো সেটাই ভাবছিলাম। যদি ওনার পাশে শুয়ে পড়ি তাহলে নির্ঘাত জ্ঞান হারাবো হয়তো। এসব ভাবছিলাম তখনই উনি হট করে আমার দিকে তাকালেন। ওনার তাকানো দেখেই আমি কেঁপে উঠলাম। উনি আমাকে পুরোপুরিভাবে স্কিন করে বললেন, এসব জামা আবার বাহিরে পড়তে যেও না। আগে পড়তে তখন অন্য কথা, এখন তুমি বিবাহিত আর রুদ্র মির্জার ওয়াইফ, সেটা মনে রাখবে। আর আমার পাশে শুয়ে পড়ো। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পার্টের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।